প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বাংলাদেশের কর বিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় চ্যাপ্টার থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বিএ 2017 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ার চেষ্টা করি, জনাব মেহেদী হাসান 30 জুন 2024 সালে আর্থিক পরিসম্পদ হতে আয় নিম্নরূপ ছিল। এখান থেকে বলছে যে আর্থিক পরিসম্পদ হতে জনাব মেহেদী হাসানের মোট আয় কত। এখানে মোট আয় নির্ণয় করতে বলছে। তো প্রথম যদি আমরা একটা ছক কাটি, ছক কেটে লিখবো করদাতা জনাব মেহেদী, যেহেতু আয় বর্ষ ছিল 24, তাহলে আমরা আয় বর্ষ দিব 23-24 এবং কর বর্ষ দিব হচ্ছে 24-25 এবং নিচে লিখবো আর্থিক পরিসম্পদ হতে মোট আয় এবং আমরা লিখবো আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা হচ্ছে 62 থেকে 65। ধারাটা অবশ্যই মনে করে লিখবেন, কারণ ধারা না লিখলে আপনার অঙ্কের মার্ক কমে যেতে পারে। তো প্রথমে যদি আমরা ক নম্বরে দেখি যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ টাকা 30,000, তাহলে আমরা লিখলাম করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 30,000, কিন্তু আমরা জানি যে করমুক্ত সম্পূর্ণটাই হচ্ছে অকরধার্য, আমরা সম্পূর্ণটাই অকরধার্য দেখিয়ে দিলাম। এরপর আছে 2 নম্বরে জিরো কুপন বন্ডের আয় 25,000 টাকা, তো আমরা লিখলাম জিরো কুপন বন্ডের আয় 25,000। তো আমরা জানি যে জিরো কুপন বন্ডের আয়টাও আসলে সম্পূর্ণ অকরধার্য, তাহলে সেটা আমরা সম্পূর্ণ অকরধার্য আকারেই দেখিয়ে দিলাম। এরপর যদি আমরা পরেরটা দেখি যে পরেরটা বলছে ঋণপত্রের সুদ 35,000 টাকা, তো আমরা লিখবো যে ঋণপত্রের সুদ 35,000 টাকা লিখলাম। এরপর বলছে যে বাণিজ্যিক 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ 24,000, পার্সেন্টেজ লাগানো আছে, এর জন্য আসলে আমাদের মূল্যাঙ্কিতকরণের প্রয়োজন নাই, তাহলে আমরা লিখবো 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ 24,000 টাকা এবং এই দুটো যোগ করেও হয় 59,000। এখন বলছে যে সিকিউরিটি সুদ সংক্রান্ত খরচ সমূহ, মানে এই যে কটা সিকিউরিটি আমরা পেয়েছি এইগুলো আদায় হওয়ার জন্য আসলে আমাদের কত টাকা খরচ হয়েছে। তাহলে ব্যাংক ঋণের সুদ গেছে 5,000 টাকা এবং সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ গেছে 2500 টাকা। এখন কথা হচ্ছে আমাদের যে করমুক্ত এবং জিরো কুপন বন্ড, যেহেতু দুটাই হচ্ছে সম্পূর্ণ অকরধার্য, তো এর জন্য আসলে অনুমোদনযোগ্য খরচ নির্ণয় করার প্রয়োজন নেই। তাহলে আমাদের আসলে ওই দুইটা বাদে কোন দুইটা জেনুইন আছে? জেনুইন আছে ঋণপত্র এবং হচ্ছে 12% বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এই দুইটার জন্য আসলে আমাদের খরচ নির্ণয় করতে হবে। তাহলে দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 59,000। তাহলে আমাদের সবগুলা এখানে 1 2 3 4টা আছে, 4টা যোগ করলে কত হয় সেটা আমরা একটু দেখি। তাহলে 4টা যোগ করলে হয় মোট সুদের পরিমাণ 1,14,000 টাকা। তাহলে 1,14,000 টাকার জন্য আসলে এই 5,000 টাকা এবং এই 2,500 টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি নির্ণয় করি যে 1,14,000 এর জন্য দেওয়া হয়েছে 5,000, 1 টাকায় কত, 59,000 এ কত, তাহলে আসে 2,588 টাকা। তো নিচে যে 2,500 টাকা আছে এটাও সেম ভাবে নির্ণয় করবো আমরা, ব্যাংক চার্জ 2,500 উপরে 59,000, এই 59,000 আর কি, এটা এখানে এসেছে এবং টোটালটা এসেছে নিচে আসে হচ্ছে 1,294 টাকা, তাহলে 3,882 টাকা। তাহলে আমরা 59,000 থেকে বাদ দিলে আমাদের আসে হচ্ছে 55,118। এটাই হচ্ছে আমার আর্থিক পরিসম্পদ হতে আয়। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমরা পরের কোন অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী, আমরা অনার্স ম্যানেজমেন্ট 2013 এবং 17 সালে যে অঙ্কটা এসেছে আর্থিক পরিসম্পদ আয় থেকে, সেটা এখন সমাধান করার চেষ্টা করব। চলেন আমরা দেখি যে বলছে নিম্নলিখিত তথ্যগুলি হতে জনাব 23-24 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করো। উপরিক্ত তাহলে আমরা বরাবরের মতোই আগের অঙ্কের মতো একটা সুন্দর করে ছক কাটবো এবং ধারাটা লিখবো যে আসলে কত ধারা ছিল। আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা 62 থেকে 65। একদম শুরু থেকে যদি অঙ্কটা করার চেষ্টা করি যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 32,000, তাহলে আমরা লিখবো 1 নম্বরে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 32,000 টাকা। তো করমুক্ত আমরা জানি অকরধার্য, তাহলে আমরা সম্পূর্ণ অকরধার্য করে দিলাম 32,000 টাকা। এরপর কর বাদ সরকারি সিকিউরিটি সুদ 24,000, আসলে কর বাদ বলতে এখন কিছু নেই, সবই করযোগ্য, তাহলে আমরা লিখবো যে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। এখন কথা হচ্ছে এটা কিন্তু কোনো পার্সেন্টেজ লাগানো নেই, তাহলে পার্সেন্টেজ লাগানো না থাকলে অবশ্যই আমরা সেটার মোটাঙ্কিতকরণ করার চেষ্টা করব। মোটাঙ্কিতকরণ কিভাবে করে আমরা জানি, সেটা 5% করতে হয়, উপরে 100 নিচে 95 দিয়ে গুণ করলে আসলে আমাদের মোটাঙ্কিতকরণ হয়ে যায়। তাহলে আমরা এটা টাকাটা বসালাম যে 25,263। এরপর যদি দেখি যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 10,000 টাকা, তাহলে কর অগ্রিম বলতেও কিছু নেই, করযোগ্য
মানে কর বাদ কর অগ্রিম দুইটি করযোগ্য আর কি, করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। যেহেতু এটার আগে পার্সেন্টেজ লাগানো নেই, সেটাকে আমাদের মোটাঙ্কিতকরণ করতে হবে। মোটাঙ্কিতকরণ কয় পার্সেন্ট? 5%। তাহলে আমরা 5% করে এটা বসিয়ে দিলাম। এরপর 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, যেহেতু পার্সেন্টেজ লাগানো আছে, এটা আমরা মোটাঙ্কিতকরণ করব না। তাহলে আমরা লিখবো 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ কত টাকা? 30,000 টাকা। এরপর আছে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির 2 লক্ষ টাকা। এটা কিন্তু সুদ না, এটা সিকিউরিটির মূল্য আছে। তাহলে আমরা 12% বের করব। তাহলে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 2 লাখ গুণ 12% কত হয়? 24,000 টাকা। তো আমরা যদি একদম শেষেরটায় দেখি, যেখানে বলছে জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা, তাহলে আমরা লিখবো জিরো কুপন বন্ডের সুদ 24,000। আর আমরা জানি করমুক্তের মতো জিরো কুপন বন্ডের সুদটা আসলে সম্পূর্ণ অকরধার্য, তাহলে সেটা আমরা সম্পূর্ণ অকরধার্য দেখাই দিলাম। এবং এই সবগুলোকে যোগ করার পর হয় 79,789 টাকা। এখন কথা হচ্ছে, উপরিক্ত সুদ আদায়ের জন্য ব্যাংক 6,520 টাকা চার্জ করেছে। এখন আমাদের অকরধার্য সম্পূর্ণ আমরা দেখিয়েছি কয়টা? করমুক্ত দেখিয়েছি এবং জিরো কুপন বন্ড দেখিয়েছি। তাহলে এই দুটার জন্য আসলে আমাদের ব্যাংক চার্জ হবে না, কিন্তু ব্যাংক চার্জও দেওয়া আছে সব কটার জন্য। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করি? চলেন আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের আসলে সবগুলো যোগ করা লাগবে। তাহলে প্রথম 32,000, এই যে আমরা 32,000 দিয়েছি। তারপর সে 25,263, মানে এটা। এরপর আছে 10,526, তারপর 30,000, তারপর 24,000, তারপর আবার 24,000। মানে আমাদের এইখানে যতগুলা আছে, যতগুলা টাকা আছে, এটা সহ এটা 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 এই সবগুলোই আমরা যোগ করেছি। আমাদের কত আসছে? 1,45,789। এখন তাইলে আমাদের আসলে কর, মানে কর মুক্ত, মানে অকরধার্য নয়, এরকম সংখ্যা কয়টা? এরকম সংখ্যা হচ্ছে এই চারটা। এই চারটা হচ্ছে এরকম সংখ্যা। এই চারটার 1, 2, 3 এবং 4, এই চারটা হচ্ছে আমাদের আসলে আদায় খরচ দেখাতে হবে। তাহলে এই চারটাকে আমরা যদি সুন্দর করে যোগ করি, তাহলে কত আসে? যে 25,200, 10,526, 30,000 এবং 24,000, তাহলে কত হয়? 89,789। তাহলে আমরা এটা লিখবো যে 1,45,789 টাকায় সুদ দিতে হয় কত? সুদের পরিমাণ দেওয়া ছিল 65-20। তাহলে 1 টাকায় কত? এবং আমাদের আসলে এই যে টাকাটা এসেছে 89,789 টাকা কত? তাহলে সেটা যদি আমরা লিখি, তাহলে এই টাকাকে টোটাল টাকা 6,520 কে টোটাল টাকা দিয়ে ভাগ করব এবং 89,789 টাকা দিয়ে কি করব? গুণ করব। তাহলে আসে 4,016। তাহলে আমরা এখানে দেখা দেবো ব্যাংক চার্জ হচ্ছে কত? 4,016। এবং আমাদের আসলে এর থেকে বাদ দিলে আমাদের আর্থিক পরিসম্পত্তিতে যে আয়ের পরিমাণটা, সেটা আমরা পেয়ে যাব। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলেন আমরা পরবর্তী একটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষিতা, আর্থিক পরিসম্পদ আয় সমাধান করতেছি আমরা। তো এখন আমরা অনার্স ম্যানেজমেন্ট 2019 সালে যে অঙ্কটা এসেছি, সেটা সমাধান করার চেষ্টা করবো। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি অঙ্কটা করে, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব রাজীব 2023 আয় বছরের জন্য আর্থিক পরিসম্পদ আয় গণনা করেন। আমরা বরাবরের মতো একটা ছক কাটবো, করবর্ষ এবং আয় বর্ষ দিব। পিছনে অঙ্কটা দেখলে অবশ্যই এগুলো আপনারা সহজেই দেখতে পারবেন। আমরা লিখবো আর্থিক পরিসম্পদ আয় ধারা 62 থেকে 65। তো প্রথমটা যদি আমরা পড়ি, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ কত টাকা? 8,000 টাকা। তাহলে আমরা লিখবো যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 8,000। আমরা জানি করমুক্ত হচ্ছে অকরধার্য সম্পূর্ণ, আমরা সেটা সম্পূর্ণ অকরধার্য দেখাই দিব 8,000 টাকা। এবার 2 নম্বর যদি পড়ি, 15% করযোগ্য সরকারি সিকিউরিটির মূল্য। সিকিউরিটির মূল্য দেওয়া আছে, তার মানে এখান থেকে আমাদের সুদ বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে 15% করযোগ্য সরকারি সিকিউরিটি 40,000, 15% হয় 6,000। যেহেতু পার্সেন্টেজ লাগানো আছে, আমাদের মোটাঙ্কিতকরণের প্রয়োজন নেই। এবার আমরা দেখি যে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ কত টাকা? 9,000 টাকা। তাহলে আমরা লিখবো 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটা সুদই দেওয়া যায়, এই জন্য আমরা সুদটা সরাসরি বসিয়ে দিলাম। 4 নম্বরটা যদি করি, 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য, এখানে সিকিউরিটির মূল্য, তার মানে কি, এটা সুদটা বের করতে হবে। তাহলে আমরা 18% দিয়ে বের করে দিলাম। সুদ থাকলে সুদ ডাইরেক্ট বসাই দেবো, আর যদি সিকিউরিটির মূল্য থাকে তাইলে আসলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ করে বের করে দেখাবো। এরপর একদম শেষেরটা যদি আমরা দেখি, যে এখানে আছে জিরো কুপন বন্ডের আয়।
তাহলে জিরো কুপন বন্ডের আয় আমরা জানি যে কি হয়, সেটা সম্পূর্ণ অকর্তব্য। তাহলে আমরা দেখিয়ে দিলাম জিরো কুপন বন্ডের আয় 12,000 এবং 12 অকর্তব্য সম্পূর্ণ। এখন আমরা যদি বিগত অঙ্কগুলোর মতো দেখি, যেখানে বলছে উপরিউক্ত সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক 3360 টাকা চার্জ করেছে। এখন কথা হচ্ছে আমাদের তো এই যে করমুক্ত একটা ছিল এবং জিরো কুপন বন্ড একটা ছিল, এর জন্য তো আসলে আমাদের ব্যাংক চার্জ দেখানোর প্রয়োজন নেই। তো এই দুইটা বাদে আর বাদ বাকিটার জন্য আমরা আসলে ব্যাংক চার্জ করে দেখাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবগুলোকে আগে যোগ করতে হবে। প্রথম 8,000, তারপর 6,000, তারপর 9,000, তারপর 1,800, তারপর 16,800, তারপর 12,000। তাহলে আমরা সেগুলোকে সুন্দর করে যোগ দিয়ে দেখাইছি। দেখেন যে আসছে কত, 36,800 টাকা আসছে। তাহলে আমরা অনুমোদন যোগ খরচ কিভাবে বাদ দিই, আমরা ভালো করে আবার একটু দেখি যে 36,800 টাকায় আসলে আমাদের ব্যাংক চার্জ ধরা হয়েছে 3360 টাকা, 1 টাকায় কত, এবং এই দুইটা বাদে আর কতগুলো আছে, এই দুইটা বাদে আমাদের আছে এই তিনটা, 6,000, 9,000 এবং 1,800, মোট হয় 16,800। তাহলে এই 16,800 টাকা আসলে ব্যাংক চার্জ কত, তাহলে এটা দিয়ে আমরা কি করব, গুণ করব। গুণ করলে আসলে আমাদের 16,800 টাকার জন্য ব্যাংক চার্জ কত ধরা হয়েছে সেটা আমরা সহজেই পেয়ে যাবো। তাহলে এটা আমরা পেয়ে গেছি 1534 টাকা। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 15,266 টাকা, এটা আমরা ব্যালেন্স করে নিচে নামালাম। এটাই আসলে আমাদের আর্থিক পরিসম্পদ হতে মোট আয়। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য আগে অগ্রিম শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।